আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চে আলোচনায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। অস্ট্রেলিয়ার সিডনি থেকে আমাদের সঙ্গে আজ যুক্ত হয়েছেন অনলাইনে লেখক ও কলামিস্ট জনাব অজয় দাশগুপ্ত। অজয় দাশগুপ্ত, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনি ধন্যবাদ। আমাকে শুনতে পাচ্ছেন। জি, ধন্যবাদ। অজয় দা, একটা বিরতির পর বেশ লম্বাই বিরতি হলো। আমরা উভয়ে আসলে দর্শকের মন রক্ষা করতে পারছি না। দর্শকরা প্রায় আমি দেখি তারা কমেন্ট করে যে অজয় দাকে কেন আরো ঘন ঘন আই না। তো ওনারা ওনাদের মনের আবেগ থেকে বলেন, কিন্তু বাস্তবতা তো আসলে অন্যরকম। কারণ হ্যাঁ, আপনি চাইলেও পারেন না, আর আমিও আপনাকে বেশি ঘন ঘন আনতে চাওয়ার জন্য আবদার করতে পারি না। কারণ আপনার ব্যস্ততা আমি কিছুটা বুঝি, ব্যস্ততার মধ্যে থাকেন আপনি। তার মধ্যেও মাঝখানে গ্যাপ হয়ে যায়, মাঝে মাঝে এমন এমন কিছু ঘটনা ঘটে। আমার নিজেরও মনে হয় যে, আপনি জানেন আমার অনুষ্ঠানটা ম্যাক্সিমাম টাইম কিন্তু আমি এবং আমার ওয়াইফ দুজনে মিলেই করি। তো আমার ওয়াইফ মাঝে মাঝে আমাকে বলে যে অজয় দাকে এই প্রসঙ্গে ওনাকে আনতে পারলে ভালো হতো, উনি হয়তো এই প্রসঙ্গে খুব চমৎকার কিছু কথা বলতে পারতেন। তো ঘটনাগুলো ঘটে যায় একটার পর একটা, কিন্তু আপনাকে হয়তো পাওয়া যায় না। তো আজকে এ, মানে আপনি যখন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন তার পূর্ববর্তী 3-4 দিন ধরে, 2-3 দিন, 3-4 দিন, যে খুব ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং বলবো না, আমি বলবো যে এটা অনাকাঙ্ক্ষিত বলবো আমি, যে আমাদের দেশে যেটা ঘটছে ব্যাপার। এইচএসসি পরীক্ষা নিয়ে, একটা পাবলিক পরীক্ষা নিয়ে, পাবলিক পরীক্ষা যখন হচ্ছিল ওই সময়ে যে প্রাকৃতিক দুর্যোগ, বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি, এবং এটা অনেক বছর পরে এটা হবেই, কারণ জুলাই মাসে তো বৃষ্টি হবে, খুব স্বাভাবিক। আমি নিজেও দেখেছি এর আগে যে পাবলিক পরীক্ষাগুলো সাধারণত আমরা দিতাম আপনার ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই টাইমটা। এটা কেন জুলাইতে আসলো এটাও বুঝলাম না। জুলাই মাসে সেই দুর্যোগের মধ্যে পরীক্ষা নেওয়া, পরীক্ষার প্রশ্নপত্র ভুল হওয়া, প্রশ্নপত্রের মধ্যে ভুল ছিল, এটা প্রশ্নই হয় না। এই ধরনের প্রশ্ন করেছে তারা। একজন মানে আপনার টিচার, ইউনিভার্সিটির ভিসি ছিল রাজশাহী ইউনিভার্সিটি এক সময়, উনি বললেন যে পদার্থ বিজ্ঞানের এরকম অপদার্থের মতো প্রশ্ন উনি জীবনে দেখেন নাই। এই হুম। ধরনের মন্তব্য করেছেন। তো এই অবস্থায় এটা নিয়ে যে গন্ডগোলটা হলো, এটা নিয়ে ছাত্ররা রাস্তায় নামলো, শিক্ষামন্ত্রী পদত্যাগ দাবি করলো, শিক্ষামন্ত্রী ওনার একটি মন্তব্য জন্য দুঃখ প্রকাশ করলো। এই যে সামগ্রিক বিষয়টা, আমার ধারণা আপনি ফলো করেছেন। আপনি কি জি। বলবেন সব মিলিয়ে, আপনার কি মূল্যায়নটা কি, এই ঘটনাগুলি কেন ঘটলো? প্রথমে প্রথমে আপনাকে আমি একটা জানাই, কৃতজ্ঞতা জানাই। আমি ভাবতাম যে আমার কোনো মহিলা সাপোর্টার নাই, একমাত্র ভাবিকে পাওয়া গেল। তো এটা আমাকে শক্তিশালী করলো একটু। আর এই যে আমাদের দর্শক শ্রোতারা যে আমাদেরকে ঘন ঘন চায়, এটার কারণ কি জানেন? এটা কারণ হচ্ছে মানে অপছন্দটা যেন শুরু হয়ে যায়। তা আমরা তো এটা করতে দিব না। আমরা এটা করতে দিব না, কারণ একটা জিনিস খেয়াল করেন, সবচেয়ে বেশি প্রচারিত হয়েছিল বঙ্গবন্ধুর নাম। হ্যাঁ, রাস্তাঘাটে কোনায় কানায় সারাদিন টেলিভিশন, এখানে সেখানে, শোকের মাস, বিপ্লবের মাস, এই মাস সেই মাস। আজকে বঙ্গবন্ধুর নাম নেওয়া যায় না। আমরা এইরকম অ্যাভেলেবেল হতে চাই না। উনার মতো একজন মানুষকে, একজন কিংবদন্তিকে সস্তা করে দেওয়া হয়েছে কেবল প্রচারের মাধ্যমে। হুম। প্রচার ভালো। ধরেন আপনাকে যদি ৩৬৫ দিন মেসির নাম বলে, আপনি পরে আর মেসির কথা শুনবেনই না। ও ৪ বছরে একবার আসে, এই জন্য শুনেন আপনি, বুঝছেন, এই জন্য ভালোবাসেন। ৪ বছরে একবার জ্বলে ওঠে, তা ভালোবাসতে হবে না? হ্যাঁ, এখন যদি প্রত্যেক দিন আসে তাহলে ভালোবাসবে না। আচ্ছা, আমি ওই কথাটাই ফিরে আসি। শিক্ষামন্ত্রীর পদত্যাগের আগে পানি নিয়ন্ত্রণ ও বন্যা মন্ত্রীর পদত্যাগ চাইলো না কেন মানুষজন? আপনি যেটা বললেন যে ন্যাচারাল ক্যালামিটি, এটা তো ন্যাচারাল ক্যালামিটি হয়নি, এটা তো প্রাকৃতিক দুর্যোগ হয়নি, এটা বৃষ্টি হয়েছে অযোধ্যায়। এখন ধরেন পৃথিবীর আমাদের মৌসুমী বায়ু অঞ্চলের মানুষ আমরা, তাই না? আমাদের চট্টগ্রামের কথা আমি বিশেষ করে বলি, বঙ্গোপসাগর, পাহাড় সব মিলিয়ে ওখানে তো রেইনি সিজন থাকবেই, এবং সেটা দীর্ঘ হয় এবং প্রচন্ড বৃষ্টিপাত হয়। এখন মুশকিল হচ্ছে, এইটাকে যারা গত 15-16 বছর ধরে শাসন করে গেছে, তাদের সময়ও তো বন্যা হয়েছে। গলাবদ্ধ পানি দেখেছি আমরা, জল দেখেছি, মানুষের চলাচলের কষ্ট দেখেছি। আমার নিজের মনে আছে, আমি তারও আগে ফিরে যাচ্ছি আপনার, তখন বিএনপি প্রথমবার ক্ষমতায় এসেছিল, অর্থাৎ 1991 সালের পরে একটা ভয়াবহ ঘূর্ণিঝড় এবং বন্যা হয়েছিল।
আমার বাচ্চাটা তখন ছোট, আমার ছেলেটি তখন ছোট। আমরা আমাদের শ্বশুরের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম চক বাজারে, একেবারে মানে শহরের উপরে। রাত্রে যখন পানি ঢোকা শুরু করলো, বুঝছেন, আমরা তো ভুলবো জি। না, এটা একটা সাপ ঢুকেছে, এরকম সাপ। ও ওইটা দেখার পরে আমি অর্ককে বুকের মধ্যে নিয়ে, ওকে নিয়ে বললাম যে আর দেরি নয়, মানে রাতের একটা, তখন ঝুম বৃষ্টি, দুটো ছাতা নিলাম আর ছেলেটাকে বুকে নিলাম, আর টাকা যা ছিল পকেটে নিলাম, ট্যাক্সি নিয়ে আমাদের বাসায় চলে আসলাম এই রাতের একটা সময়। আমাদের বাসা লাভ লেনে, যেহেতু উঁচু এলাকায়, আমাদের এখানে এসে দেখি খটখটে কিছু নেই। তো এই যে বলছি আপনাকে, এটা তো হচ্ছে। এখন আমার যেটা ভয়ের ব্যাপার মনে হয়েছে, আপনার এখানে একটা ছোট্ট বলি, একটা জিনিস খুব ভালো লেগেছে। পানি নিয়ে সমস্যা হওয়াতে, জানেন নিশ্চয়ই, তরমুজের ইংরেজি নাম হচ্ছে ওয়াটারমেলন। তো সবাই জি। এখন মিলন সাহেবকে ওয়াটারমেলন ডাকতেছে দেখলাম, বুঝছেন। বানানে একটু সমস্যা আছে তরমুজের, ওটা মেলন আর এটা মিলন। যাই হোক, আমি যে কথাটা আসতে চাই, ঠিক আছে, শিক্ষামন্ত্রীর দোষ হয়েছে, অনেক অপরাধ করে ফেলেছেন উনি। আমি ওনার পক্ষে কিন্তু সাফাই গাচ্ছি না, কারণ গার্জিয়ানরা খেপে যাবে আমার উপর। কিন্তু আপনারা জি। আপনাদের বাচ্চাগুলোকে একটু নিয়ন্ত্রণ করুন। আজকে একটা ভিডিও দেখছিলাম, একটা বাচ্চা মেয়ে তারস্বরে চিৎকার করে বলছে 12 কোটি লোকের প্রতিনিধি হয়ে গেছিল, 12 কোটি লোকের প্রতিনিধি হয়ে সচিবালয়ে গিয়েছিল, তার কথা যে শুনে নাই এটা ছাড়বে না সে বলেছে। এখন কাম টু দা পয়েন্ট মাসুদ ভাই, এটা কিন্তু ইয়ার্কির ব্যাপার না। এই যে জেনারেশনের একটা অবক্ষয়, এই যে জেনারেশনের একটা অধঃপতন, আপনি 50 বছর আগে আমি এইচএসসি পরীক্ষা দিয়েছি, 50 years ব্যাক আমি জি। এইচএসসি পরীক্ষা দিয়েছি চট্টগ্রামের বিখ্যাত কলেজ, চট্টগ্রাম কলেজ থেকে। আমরা মাথা নিচু করে যেতাম, আমাদের যাই প্রশ্ন আসতো তাকেই আমরা আনসার করেছি, তার ভিত্তিতেই রেজাল্ট হয়েছে। আমাকে তো মনে রাখতে হবে যে কেবল আমার জন্য প্রশ্নটা কঠিন হয়নি, কঠিন হলে সবার জন্য হয়েছে, আর যদি সহজ হয় সবার জন্য সহজ হয়েছে। এমন তো নয় যে তোমাকে এ আর বি দিতে আনসার করতে বলছে, ওকে সি আর ডি আনসার করতে বলছে, এরকম তো নয়। তোমাদের কি হয়েছে আসলে, উইথ ডিউ রেসপেক্ট এবং ওদের প্রতি স্নেহ ভালোবাসা জানিয়েই বলছি, আপনার যেটা হয়েছে সেটা হচ্ছে ওদের মন থেকে নৈতিকতা বিষয়টি সম্পূর্ণ উড়ে গেছে, ওরা জানেও না নৈতিকতা কি, রেসপেক্ট বিষয়টি চলে গেছে। এখন ধরেন আমি আপনাকে বলি, যে প্রজন্ম আপনার গণভবনে ঢুকে 78 বছর বয়সী একজন মহিলার ব্রা আকাশে ওড়াতে পারে, আপনি তাকে তাড়িয়েছেন, ঠিক আছে, তার বক্ষবন্ধনী নিয়ে আপনি উল্লাস করছেন, একটা তরুণ প্রজন্ম। এই প্রজন্মের কাছ থেকে আপনি কি আশা করেন? আপনি এই প্রজন্মের কাছ থেকে কি আশা করেন যারা একজন নেতার বাড়ির নিচে দাঁড়িয়ে তাকে অশ্রাব্য ভাষায় গালাগালি করে? এই প্রজন্মের কাছ থেকে আপনি কি আশা করেন যে প্রজন্ম কথায় কথায়, রাস্তা থেকে আরম্ভ করে, এখন দেখেন এই যে এহসানুল হক মিলনের বিরুদ্ধে লেগেছে, তাকে নাকি পদত্যাগ করিয়ে ছাড়বে। এইচএসসি পরীক্ষার একটা ছোট্ট ঘটনা বা বড় ঘটনা যেটাই হোক, সেটা যদি এই মন্ত্রীর জন্য কাল হয়ে দাঁড়ায়, তার আগে আমি পানি মন্ত্রী যিনি আছেন, রাস্তাঘাটের যে মন্ত্রী আছে, তাদের তো পদত্যাগ চাইবো আমি। তারা যদি এই জিনিসটা সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ করতে পারতো, বা তারা যদি বের করতে পারতো লু ফলটা কোথায়, মানে আপনার দোষটা কোথায়, এবং বছর পর বছর যদি এই প্রক্রিয়াটা চলে না আসতো, পাহাড় কাটা না হতো, তারপরে আপনার কি বলে এটাকে, যে রাস্তাঘাটের নর্দমা যদি বন্ধ করা না হতো, পানি নিষ্কাশন যদি রোধ করা না হতো, আজকে হয়তো এই পরিস্থিতির উদ্ভব হতো না। কিন্তু এখন আমি ফিরে আসি ওই কথাটাতে, আপনার আমাদের দেশে এখন আমি বললে এটার জন্য আমাকেও গালাগালি করবে, প্রকৃতির সাথে শিক্ষার ব্যাপারটা এরা বোঝেই না। অথচ আমাদের যে রবীন্দ্রনাথ, তিনি যে শিলাইদহ এবং শিলাইদহ বলছি, শান্তিনিকেতন, সেখানে কিন্তু প্রকৃতির কাছে লেখাপড়া শেখানো হয়, ছাতিম তলায় বসে পড়াশোনা করা হয়। আপনাকে কেউ বলছে না ঝুম বৃষ্টিতে ছাতির তলায় পড়ার জন্য। এখন যদি আমি একটা কথা বলি, একটা ছবি খুব ভাইরাল হয়েছে, এক জোড়া প্রেমিক প্রেমিকা এক গলা জলের মধ্যে দাঁড়িয়ে তাদের কথাবার্তা বিনিময় করছে বা আনন্দ করছে বা যাই করছে, এইটা দেখে কিন্তু খুব পুলকিত হয়ে গেছে। লিখছে কি জানেন, এই ছবিটা মনে রাখার মতো, এইটা দেখে খুব তৃপ্তি পাইলাম। এইটা দেখে তৃপ্তি পান আর 1 হাঁটু জল পাড়াইয়া পরীক্ষা দিতে গেলেই আপনার অপরাধ। এখন বুঝেন আপনি, মানে when you make love everything is okay, but when study comes it's not okay। এটা কিন্তু ঠিক না। আমি আবারও বলছি, প্রশ্নপত্রের যদি গন্ডগোল থাকে, দায়িত্ব সরকারকে নিতে হবে। প্রশ্নপত্রে যদি অসুবিধা হয়ে থাকে, দায়িত্ব যারা সংশ্লিষ্ট তাদেরকে নিতে হবে। পরীক্ষা কেন ঠিক মতো হয়নি, এটা দায়িত্ব প্রশাসনকে নিতে হবে। কিন্তু বাচ্চাদের এই আস্ফালন, আমি আস্ফালন শব্দটা ব্যবহার করব, অভিভাবকদের নিয়ন্ত্রণের বাইরে যত যাবে,
আমাদের কিন্তু খবর আছে ভবিষ্যতের। এমনিতেই কিন্তু আমার ধারণা ভবিষ্যতের দুটি জেনারেশন। আমি একটা কথা বলে শেষ করি। আপনার মনে আছে নিশ্চয়ই, রাজনীতি তো আমাদের পূর্বপুরুষরাও করেছিল, আমাদের অগ্রজরাও করেছিল, তারা তো রেসপেক্টেড পার্সন ছিল। পরে তারা ক্ষমতার জন্য কি করেছে আমাদের জানার দরকার নাই, কিন্তু যারাই চার খলিফা ছিল যুগে যুগে, তাদেরকে মানুষ রেসপেক্ট করেছে, সম্মানের চোখে দেখেছে। আজকে কেন ভয়ের চোখে দেখছে? এইটা যতক্ষণ তারা, এবং কি হচ্ছে জানেন, এই বাচ্চাগুলোকে তারা ব্যবহার করছে কোনো না কোনো ভাবে, অথবা ব্যবহার হবার মাল মশলা দিয়ে দিয়েছে, যে কারণে এইভাবে করছে। দেখুন, সোশ্যাল মিডিয়ায় আমরা অনেক কিছু দেখছি, এবং এখানে যেমন আমি কালকে একটা ভিডিও দেখলাম, একটা ছেলে আসছে স্কুলে, এই ইয়েতে আন্দোলনে রাস্তা অবরোধ করে আসছে তারা। এক সাংবাদিক তাকে জিজ্ঞাসা করছে যে আপনি কোন কলেজ থেকে এসেছেন? বলছে, আমি তো কলেজে পড়ি না, আমি স্কুলে পড়ি। বুঝলেন, আন্দোলন প্রবলেম হচ্ছে, পরীক্ষা হচ্ছে এইচএসসি পরীক্ষা। এইচএসসি পরীক্ষার আন্দোলনে স্কুলের একটা স্টুডেন্ট এসেছে। তখন বলছে যে তাহলে আপনি এখানে কার সঙ্গে? আমি আমার বড় ভাইয়ের সঙ্গে এসেছি। এখন বললো তাহলে তো আপনার বড় ভাই কে? তখন আরেকটা ছেলেকে এসে দেখালো যে উনি আমার বড় ভাই। ওনাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি কোন কলেজের স্টুডেন্ট? উনি উত্তর দিলেন, আমি যে কোনো কলেজের স্টুডেন্ট। এখন মানে আসলে পরিচয় দেওয়ার মতো তাদের যে পরিচয়টা আছে, এই পরিচয়টা হয়তো আন্দোলনের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। আবার কোথাও দেখলাম একজন লিখছেন যে একটা ফটোকার্ড দেখলাম আপনার এই বৈশাখী টেলিভিশনের, যে অনেককে আনা হয়েছে 300 টাকা করে, আনা হয়েছে 300 টাকা দেওয়া হয়েছে, তোমরা এখানে যাও। তাহলে আন্দোলনটা আসলে কার আমি বুঝতে পারছি না। আবার ধরেন যদি 300 টাকাই হয়, 300 টাকা করে তো একজন কানে নাই, অনেককে আনছে। এই টাকাটা কার পকেট থেকে বেরিয়েছে, কোন উদ্দেশ্যে পকেট থেকে বের হয়েছে, এগুলো কিন্তু আলোচনার বিষয়। আমরা দেখেছি কিন্তু যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই এক ধরনের ঝামেলা হয়েছিল। তখন স্টুডেন্টরা সচিবালয়ে চলে গিয়েছিল, আমাদেরকে বিনা পরীক্ষায় পাস দিতে হবে, অটো পাস দিতে হবে। অটো পাস কি কোনো পাস? আসলে অটো পাস কি কোনো পাস? এবং এই পাস নিয়ে আমি কি করবো? আমি এই পাসটি কি করব? আমাকে আপনি গাছে ঠেলে একটা পর্যায় পর্যন্ত তুলে দিলেন, তো ওই পর্যায় পর্যন্ত কিন্তু আমি গাছ বেয়ে উঠতে পারলাম না, আপনি আমাকে ঠেলে উঠিয়েছেন। তো তারপর আমি তো উঠাই শিখলাম না, আমি যখন উঠাই না শিখি। জি, এই যে নকল এবং অটোপাস সম্পর্কে আপনাকে আমি একটা গল্প বলি। এক ছেলে ইতিহাস পরীক্ষা দিচ্ছে, বুঝছেন? এখন কিছুতেই পারতেছে না। তো পাশের ছেলেটাকে দুই একবার জিজ্ঞেস করার পরে টিচার দেখেছে। তখন টিচার বলছে যে না, তুমি এটা করতে পারো না, সরো এখান থেকে, সরো। তো তখন তো মব ছিল না, ও সরে গেছে, বুঝছেন? এখন ওই প্রশ্নটার উত্তর লিখতে হবে না? ও যদ্দূর পারছে লিখছিল, তারপরে লিখছে কি জানেন, বাকি অংশ রোল নাম্বার 127-এর খাতায় দেখে নেবেন প্লিজ। বুঝছেন যে আমি এদুর লিখছি, বাকি অংশ ওইখানে আছে। এখন আপনি যেটা বললেন, এই যে 300 টাকা দিয়ে নিয়ে যাওয়া বা 500 টাকা দিয়ে নিয়ে যাওয়া, এটা কিন্তু একটা ভয়াবহ ব্যাপার, এটা সাংঘাতিক ভয়াবহ ব্যাপার। এটা হাস্যকর দিক কি জানেন, আজকেই দেখছিলাম এক মহিলা, আমাদের দেশে কিন্তু এটা হয়, কারণ আমি যদি বলি আপোষ না সংগ্রাম, আপনি বলবেন সংগ্রাম সংগ্রাম, এইভাবে শিখায় আনে, মানে শেষেরটা বলবে, শেষেরটা। ওই মহিলা দিল্লি না ঢাকা বলতে গিয়ে বলতেছে দিল্লি না ভারত, আর ওগুলি স্লোগান দিতেছে ভারত ভারত। এখন সমস্যা হলো এই 300 টাকা 500 টাকা। এখন আমি একটু সিরিয়াস কথা আসি, এটা কিন্তু একটা ব্যামো শরীরের, এটা সমাজের একটা সিরিয়াস রোগ। এই রোগটা যেমন ধরেন, এই যে আমাদের কথাবার্তা থেকে একটা স্পষ্ট অছাত্ররা ঢুকে গেছে, এবং সুবিধাবাদীরা তাদেরকে এনে এই আন্দোলনের নামে একটা কেওস তৈরি করার চেষ্টা করছে। আমি আবারও বলছি, আমি শিক্ষামন্ত্রী বা সরকারের পক্ষে বলছি না, কিন্তু বিষয়টা আলোচনা হবে পরীক্ষা নিয়ে, বিষয়টা আলোচনা হবে পরীক্ষা দিতে যাওয়ার বিড়ম্বনা নিয়ে, বিষয়টা আলোচনা হবে পরীক্ষা প্রশ্নপত্র নিয়ে, যে কেন পারলা না, বা এটা রিমেডি কি। রিমেডি তো এটা না যে আমি রাস্তা বন্ধ করে দেবো, রিমেডি তো এটা না যে আমি মন্ত্রীর পদত্যাগ চাইলেই এটা হয়ে যাবে। বুঝলাম, আমি মন্ত্রীর পদত্যাগ দরকার, আগে জিনিসগুলি সর্ট আউট করো, তারপর পদত্যাগ চাও। তার মানে কি, এগুলি একটা ব্যাস্টেড কর্নার, একটা বিশেষ মহলের এখানে সবসময় প্ররোচনা থাকে। এবং আপনি
খুব দুঃখজনক হলেও সত্য যে তিনটে বিষয় আমাদের দেশে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, তার মধ্যে একটি অর্থনীতি, আরেকটি হচ্ছে শিক্ষা। শিক্ষা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং বাংলাদেশের কোন শিক্ষা প্রতিষ্ঠানের নাম পৃথিবীর কোন মহৎ শিক্ষা প্রতিষ্ঠানে আছে বলে আমার মনে হয় না, সম্মানের সাথে থাকার কথা বলছি আমি। এবং আপনি উত্তেজনা তৈরি করতে পারেন, মত তৈরি করতে পারেন, তারপরে জোশে বড় বড় কথা বলতে পারেন, কিন্তু রিয়েল যে এডুকেশন, এখন আপনি আমাকে বলেন যেখানে শিক্ষকদের গলায় জুতার মালা, যেখানে তাদেরকে মারা হয়েছে চর দিয়ে, একটা ক্লাস 8-এর ছেলে বলছে যে স্যারকে মারছিলাম মাথায়, আরেকটা দিতে পারলে ভালো হইতো, এরকম বলছে না? এই জাতীয়, বলছি এই জাতীয় ছাত্রছাত্রী, এদেরকে তো আগে বাগে আনতে হবে, এদেরকে তো ঠিক জায়গায় আনতে হবে। আপনাকে আমরা এখন এই শুনেন, প্রসঙ্গে তাদেরকে কারেক্টিভ সেন্টারে দিতে হবে প্রয়োজনে। রাইট, আমি এই প্রসঙ্গে আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে একটু কথা বলতে চাই। এই যে স্টুডেন্টদের আমি বলতে শুনলাম, কেউ কেউ বলছে যে পরীক্ষা প্রশ্ন খুব কঠিন হয়েছে, এটা বুয়েটের প্রশ্ন হয়েছে, কুয়েটের প্রশ্ন হয়েছে, এরকম ভাবখানা এরকম যে ওরা প্রতিদিন বোধহয় বুয়েটের প্রশ্ন দেখে, তাই না? দেখ, এখনো তো ইন্টারমিডিয়েটে পাস করে নাই, তো এটা নাকি বুয়েটের প্রশ্ন হয়ে গেছে। আবার এই বিষয়ে আরেকটা ছাত্রকে দেখলাম, সে বলতেছে না প্রশ্ন তো ভালো হয়েছে, সে নটরডেমের স্টুডেন্ট, সে বলতেছে প্রশ্ন তো ভালো হয়েছে, প্রশ্ন তো বই থেকে হয়েছে। এখন দেখেন একই বিষয়, যদি আমি যেগুলো শিখেছি যদি তার মধ্যে থেকে প্রশ্ন না হয় তাহলে আমার কাছে কঠিন তো লাগবেই। আবার এক্স্যাক্টলি। একজন বলতেছে আমি গত 5 বছরের প্রশ্ন দেখলাম, 5 বছরের প্রশ্নের মধ্যে একটাও আসে নাই। তার মানে আমাদের এখানে যে শিক্ষা পদ্ধতিটা, যে মুখস্থ ভিত্তিক শিক্ষা পদ্ধতি, যে টেস্ট পেপার ঘেটে পড়াশোনা করা, 5 বছরের প্রশ্নকেই দেখা এবং ওখান থেকেই প্রশ্ন আসবে এরকম মনে করা, এবং এই যে কোচিং সেন্টার ভিত্তিক পড়াশোনা করা, এইটা কিন্তু এইবারের প্রশ্নপত্রের মধ্যে মিলে নেওয়ার সঙ্গে এটা হতেই পারে, কারণ এই প্রশ্ন তো সবার জন্যই হয়েছে। জি। এটা তো অনেকটা মানে আপনার সবার জন্য একই প্রশ্ন তো, তাই না? তো সেখানে প্রশ্ন কঠিন হয়েছে, অর্থাৎ মন থেকে পদত্যাগ করতে হবে। তো মন থেকে পদত্যাগ করলে কি প্রশ্ন সহজ হয়ে যাবে? আপনার আপনার মনে আছে নিশ্চয়ই, দেশ স্বাধীনের পরে বঙ্গবন্ধু ফোন করে আবুল ফজল সাহেবকে ডেকে নিয়ে গিয়েছিলেন আমাদের চট্টগ্রামে বিমান অফিসে, ডেকে নিয়ে বলছিলেন যে প্রফেসর সাহেব আপনি ঢাকায় আসেন, আপনাকে একটা কাজ দিব। উনি তো বুঝতে পারছেন না কি কাজ, উনি ছিলেন গ্রামের কলেজের টিচার, সেখান থেকে তাকে সরাসরি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভিসি বানিয়ে দিয়েছিলেন। কেন? বলছে এই হারে নকল করলে তো আমার ছেলে মেয়েগুলি মানুষ হবে না, আপনি একটু নকলটা বন্ধ করেন। এবং আপনার 98-99% পাশের হার 2%-ই নেমে এসেছিল, 2%, 3%-এ, মনে আছে? তো সেই বিষয়গুলোকে নিয়ন্ত্রণ, আমি এটাই বলতে চাচ্ছিলাম আপনাকে, ওইসব মানুষের মতো মানুষ দিয়ে এটাকে নিয়ন্ত্রণ করতে হবে। আমি আবারও একটা কথা আপনাকে বলি, মহাভারতে কিন্তু একটা কথা আছে, মহাভারত একটা এপিক আমাদের জি, উপমহাদেশের। সেখানে এই জি, জি। ধৃতরাষ্ট্রের রাজ্যসভায় জিজ্ঞেস করা হয়েছিল যে তোমার এখানে কি কোনো বালক বালিকা আছে, এই যে পরিষদ, হুম, আর কি হুম, হুম। অতি বৃদ্ধ কেউ আছে? তখন উনি জিজ্ঞেস করেছিল কেন? বলছে বালক বালিকা থাকলেও তোমার উদ্দেশ্য পণ্ড হবে, আর যদি অতি বৃদ্ধ থাকে তাহলেও তোমার কার্যসিদ্ধি হবে না। তার মানে কি, এটা কি ডিসক্রিমিনেট করেছে? ডিসক্রিমিনেট করেনি। বলতে চেয়েছে এই বালক বালিকারা যখন অভিজ্ঞ হবে, যখন তাদের মেরুদণ্ড হবে, যখন তারা নৈতিকভাবে শিক্ষিত হবে, তখন এই জায়গায় আসবে। বুঝাতে পারছি আমি? জি, এবং জি, জি, জি। যারা অতি বৃদ্ধ, যাদের জ্ঞান লুপ্ত হয়েছে, যাদের আর কোনো কিছু মনে রাখতে পারে না, তারা তো আর এখানে কাজ করতে পারবে না। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি, এইসব বাচ্চাগুলোকে একটা জায়গায় আনতে হবে, যে জায়গাটা হচ্ছে নৈতিকতা, যে জায়গাটা হচ্ছে শিক্ষা, যে জায়গাটা হচ্ছে পরিবার। এটা তো পরিবারকেই মানছে না। আমি তো দুই একটা পরিবারের কাছ থেকে অভিযোগ শুনেছি আমার পরিচিত, যে পড়াশোনাই করছে না, পাস করবে কি করে দেখেন। এবং না, ওদের সামনে তো অন্তর্বর্তীকালীন সরকার একটা এক্সাম্পল দিয়ে গেছে, জি, যদি পর্যন্ত এক্স্যাক্টলি। যেতে পারলো তাহলে অটো প্রমোশন পাওয়ার একটা সুযোগ আছে। আর সেই এক্সাম্পল ধরে তারা অগ্রসর হচ্ছে। এবং আপনি বললেন না যে মিলন সাহেবের তারা নাম দিয়ে ওয়াটার মিলন, মানে এর মধ্যে যে কোনো বিষয় নিয়ে এই যে ব্যঙ্গ করার এক অসাধারণ প্রতিভা আমি কিন্তু লক্ষ্য করছি। এবং যেমন আপনার ভারতে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে ককরোচ জনতা পার্টি একটা হয়ে গিয়েছিল, আছে, ওটা এখনো আছে। এখন ওইটার অনুকরণে এখন এখানে বলছি ব্রয়লার চিকেন পার্টি। হ্যাঁ, তো এখন এইগুলো অনুকরণ করা যায়, এআই এর মাধ্যমে বানানোও যায়, বাট বাস্তবতাটা হলো অর্জনটা কোথায়? আমি এই জিনিসটা বুঝতে চেষ্টা করছি, অর্জনটা কোথায়?
এবং আপনি যে বললেন একটা কথা খুবই ইম্পর্টেন্ট, সোশ্যাল মিডিয়া। এটা সোশ্যাল মিডিয়া হচ্ছে যারা শিক্ষিত নৈতিকভাবে লেখাপড়া জানা মানুষ তাদের জন্য। আসলে কি সোশ্যাল মিডিয়া মিডিয়া আমাদের জন্য? আপনি নিজে জনকণ্ঠে কাজ করতেন, তোয়াব ভাইয়ের অনুমতি ছাড়া, এডিটিং ছাড়া কোনো লেখা ছাপার কোনো সুযোগ ছিল বলেন? বিভাগীয় সম্পাদকে, তার মানে কি উনাকে টাকা দিয়ে কেন রাখা হয়েছে? এই ধরনের মেধাকে কেন রাখা হয় যে উনি দেখে দেবেন? দিস ইজ কল এডিটিং। একটা এডিট থাকতে হবে না? তো সোশ্যাল মিডিয়া কি? আমি এই মুহূর্তে একটা স্ট্যাটাস দিতে পারি যে মাসুদ কামাল হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ উপস্থাপক। দেখা গেল যে ওই দিন আপনি আমাদের শোতে ডাকার কথা ডাকেন নাই, আমি ওইটা এডিট করে লিখে দিলাম পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট উপস্থাপক হচ্ছে মাসুদ কামাল। কেউ আমাকে রুখতে পারবে? তো সেটা কি করে মিডিয়া হয়? যে মিডিয়া মুহূর্তে মুহূর্তে এডিট করা যায় সেটা তো মিডিয়া হতে পারে না। মিডিয়া তো একবার চ্যানেল আই 10টার খবরে একবার যা বলেছে রাতে ওটা চেঞ্জ করতে পারবে? কিংবা ধরেন সংবাদপত্রে যেটা লেখা হয়েছে ওটা কি রিমুভ করা যাবে? সো মিডিয়া তো অন্য জিনিস, এটা তো মিডিয়া বোঝে না আসলে। সোশ্যাল মিডিয়া তো মিডিয়া না, সোশ্যাল মিডিয়া হচ্ছে প্ল্যাটফর্ম, একটা দেয়াল পত্রিকার মতো। আপনি লিখছেন, কেটে দিচ্ছেন, আবার লিখছেন, সেইটাকে মিডিয়া বলে সেটার একটা শক্তি দিয়ে পৃথিবীকে চেনার যে ক্ষমতা, এটা তো ভুল। আমি মনে করি কি জানেন, এই সর্বনাশ ঠেকাতে হবে। এই সর্বনাশ আমাদের বাংলাদেশের মানুষ হিসাবে, বা আমি একটা ঘটনা বলি আপনাকে, এইখানে যারা পড়াশোনা করে তাদের পরীক্ষার প্রশ্ন কঠিন হয় না, তার কমন আসে না। দুইটা কারণে তারা বেঁচে যায়। একটা হচ্ছে এখানে কোনো ফেল নেই, ফেল বলে কোনো বিষয় নেই, সে তার নাম্বার পাবে, গ্রেড পাবে, গ্রেডেশন অনুযায়ী হবে। জি ডেফিনেটলি জি যে জি ভালো জি। গ্রেডে যাবে সে ডাক্তার হবে, যে ভালো গ্রেডে যাবে সে অপটিমিস্ট হবে, সে ডেন্টিস্ট হবে, সে এটা হবে ওইটা হবে, লেকচারার হবে। আর যে কম নাম্বার পাবে এটা যাবে ওইটা যাবে। আবার নিচের দিকে যারা, তাদের তো কপাল আরো ভালো, তারা প্লাম্বার হবে, মেকানিকার হবে। বাসায় আসবে আপনার, ওই দিন আমি বাসায় একটা সামান্য একটা দরজা খুলে গেছিল ক্যাবিনেটের, ওটা লাগাইছে, লাগাই আমার বলে $150 দাও। বুঝছেন? ওর ইনকাম কিন্তু, ওর ইনকাম, ওর ঘন্টায় ইনকাম কিন্তু ডাক্তারের চেয়ে বেশি। তো এখন ব্যাপারটা কি, এখানে দেখেন শিক্ষকেরও একটা ইয়ে আছে, কিন্তু ভূমিকা আছে। এখানকার শিক্ষকরা কাউকে ফেল বলতে পারে না। পারে না কেন? ওর ব্যর্থতা। ওকে ওর প্রিন্সিপাল জিজ্ঞেস করবে তুমি কি পড়িয়েছো যে পাস করতে পারে নাই? হ্যাঁ, কি কি তুমি পড়িয়েছো? কেউ যদি কোনো সাবজেক্টে ভয়ানক দুর্বল হয়, ওরা দুইটা কাজ করে। একটা হচ্ছে তার জন্য একটা মেন্টাল সাপোর্টের ব্যবস্থা করে, তাকে কোন টিচার দিয়ে ব্যক্তিগতভাবে পড়ালে ভালো হবে এরকম একটা ব্যবস্থা করে। আরেকটা হচ্ছে তাকে অ্যাডভাইস করে এই সাবজেক্টটা তোমার নয়, তুমি এই দিকে যাও। এই বিষয়গুলো আমাদের দেশে চালু করতে হবে, বুঝতে পেরেছেন? এবং ফেলের যে একটা অভিশাপ, ফেলিউরকে মেনে না নেওয়ার যে একটা মানে প্রবণতা এখন যেটা দাঁড়িয়েছে, আপনি যাদের কথা বললেন এটার কথা বললে আমার না আলী রিয়াজের চেহারা ভাসে চোখে, বুঝছেন? সংশোধন করতে আসছিল না কি একটা, হ্যাঁ, তারপরে টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে। সবগুলি তো পালিয়ে গেছে কোথায়? এরাই সর্বনাশ করে দিয়ে গেছে। এরা কি করেছে? একদম। ওই যে একটা শৃঙ্খলা ছিল, ওই যে একটা মানার যে একটা টেন্ডেন্সি ছিল, সেটাকে চুরমার করে দিয়ে গেছে। এর চেয়ে জঘন্য কাজ তো হতে পারে না। আমরা অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি, কিন্তু আমি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা বাকি আছে। ওইটা যদি আপনাকে 5 মিনিটের মধ্যে শেষ করতে বলবো। সেটা কি হলো যে বলেন? অনেকে বলছেন যে এই পেছনে একটা রাজনৈতিক ইন্ধন আছে। আবার যে যার মতো করে বলছেন, যে বলছেন তিনি তার প্রতিপক্ষের নাম উচ্চারণ করছেন। আবার এখানে ধরেন আওয়ামী লীগের সভানেত্রী যিনি আছেন শেখ হাসিনা, উনি 2 দিন আগে বললেন যে উনি ডিসেম্বরের মধ্যে চলে আসবেন। অনেকে আবার এই ঘোষণার সঙ্গে মিলাচ্ছেন। ঠিক আছে, না যার যার মতো মিলাক, কোনো সমস্যা নেই। কিন্তু আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা যে ডিসেম্বরের মধ্যে দেশে আসতে চাইলেন, এসে সারেন্ডার করতে চাইলেন, এটার কি রাজনৈতিক ভাবে এটাকে আপনি কিভাবে দেখেন ওনার এই ঘোষণাটা? অত্যন্ত স্পর্শকাতর একটা বিষয়। শুনেন, আমি প্রথম যেটা মনে করি সেটা হচ্ছে জন্মসূত্রে যারা বাংলাদেশী তাদের অবশ্যই দেশে ফেরার অধিকার আছে, সে যেই হোক না কেন। এবং ফিরে এসে উনি বিচারের সম্মুখীন হবেন। সেই বিচারে যদি উনার ফাঁসি হয়, উনি যদি সেটা মানে আপনার প্রতিরোধ করতে না পারেন তার আইনি লড়াইয়ে, তার লয়ার দিয়ে, তাহলে তাকে সেটা মানতে হবে। পৃথিবীতে তো এরকম অনেক হয়েছে। আবার এটা যদি হয় যে তাকে সন্দেহজনক ভাবে ষড়যন্ত্র করে তাকে আটকানো হচ্ছে, তিনি যদি সেটা প্রমাণ করতে পারেন, তিনি বেরিয়ে যাবেন। কিন্তু আপনি যেটা বললেন, প্রথম কথা মানতে হবে যে তাকে চলে যেতে হয়েছিল। আমরা যেভাবেই বিষয়টা দেখি না কেন, ডকুমেন্টেড বিষয়টা হচ্ছে উনি চলে যাচ্ছেন, সবাই দেখেছে এটা। উনি এবং উনার বোন, উনারা হেলিকপ্টারে করে চলে গেছেন কিছু কাগজপত্র ফাইল টাইল নিয়ে। তো এইটাকে তার বিরোধী পক্ষ পলায়ন বলেছে।
আর তার পক্ষের লোকজন কিছুদিন পর থেকে বলছে তিনি নিরাপদে আরেক দেশে চলে গেছেন। তো নিজের দেশে যিনি রাষ্ট্র ক্ষমতায় থাকেন তিনি নিরাপদে একটা হেলিকপ্টারে চড়ে আরেক দেশে চলে গেছেন, এটা তো গ্রহণযোগ্য নয়। এটা তো আসলে কিভাবে আমরা মানবো, যার কথা ছাড়া বাংলাদেশে গাছের পাতাও নড়ে নেই এক সময়, হঠাৎ করে তিনি Right. এভাবে চলে গেলেন, এইটা তো আসলে মানা যায় না। এখন আপনি যেটা বলছেন তিনি চলে আসবেন, চলে আসার পেছনে দেখেন আমরা আর কতটুকু জানি, আমাদের অনুমান থেকে যেটা মনে হয় তিনটা কারণ থাকতে পারে। আমার ব্যক্তিগতভাবে মনে হয় তিনটা কারণ থাকতে পারে। একটা কারণ হচ্ছে উনি যাদের দেশে আশ্রিত, যে দেশ তাকে আশ্রয় দিয়েছে, তারা হয়তো তাকে বলছে যে ফিরে গিয়ে রাজনৈতিক পুনর্বাসন ছাড়া তো আর কোনো পথ নাই। এটা হয়তো তার কাছে মেসেজ এসছে যে ফিরতে হবে, রাজনৈতিক পুনর্বাসন হতে হবে। 2 নম্বর হচ্ছে আপনার, তিনি হয়তো মনে করছেন যে তিনি এভাবে মোকাবেলা করে তিনি তার কি বলে তার ইমেজটাকে হয়তো রিস্টোর করতে পারবেন, আবার আবার তুলে আনতে পারবেন। আরেকটা হচ্ছে তিনি বাধ্য হচ্ছেন কোনো না কোনো কারণে ফিরে আসতে। এই এখন এই তিনটার মধ্যে কিন্তু একটা বড় বড় কারণ আছে, লুকায়িত কারণ। সেটা হচ্ছে এটা একটা স্ট্যান্ড হইতে পারে, এটা তো মনোবল চাঙ্গা করার জন্য একটা ঘোষণা হতে পারে যে তার যে ঝিমিয়ে পড়া হতোদ্যম যারা, তাদেরকে নতুন করে চাঙ্গা করার জন্য যে আমি আসছি ডিসেম্বরে, না আসা পর্যন্ত এটা নিয়ে আসলে কিছু বলা যাবে না। এবং আসাটা কি এত সহজ? তার তো রায় হয়েই গিয়েছে না, তার তো রায় হয়েই Right. গিয়েছে। এবং আরেকটা কথা হচ্ছে যে আমি এই কথাটা একটু বলতে চাই, ধরেন আপনি আমাকে 5 মিনিট সময় দিয়েছেন, আমি শেষ করছি এই কথাটা বলে। টায়ার অফ লিডারশিপের প্রয়োজন হয়। প্রথম শ্রেণী ব্যর্থ হলে দ্বিতীয় শ্রেণী। তিনি কিন্তু তার দলের কাছ থেকেই এটা শিক্ষা নিতে পারতেন। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে যারা হত্যাকারী তারা 3 নভেম্বর পর্যন্ত শান্তিতে ছিল না, কারণ ওটা সেকেন্ড টায়ার অফ লিডারশিপ। ওদেরকে যদি না মারে ওরা কিন্তু এদেরকে শেষ করে ফেলবে। কিন্তু দেখেন ওদেরকে মারার পরও তৃতীয় যে বিন্যাস সেখান থেকে দাঁড়িয়ে গেছে। আব্দুল মালেক উকিল দাঁড়িয়ে গেছে, মিজানুর রহমান চৌধুরী দাঁড়িয়ে গেছে, জোহরাত আউদ্দিন দাঁড়িয়ে গেছেন, দাঁড়িয়ে গেছে আব্দুর রাজ্জাক দাঁড়িয়ে গেছে। এই যে উনি চলে গেলেন, কোথায় দ্বিতীয়, কোথায় তৃতীয়, কোথায় চতুর্থ, কোথায় পরবর্তী লিডারশিপ? তার মানে কি কোনো লিডারশিপ তৈরি করার কোনো কাজই হয়নি। আওয়ামী লীগকে মানুষ চায়, কিন্তু নেত্রী যদি আসতে চান এবং তিনি যদি এসে হাল ধরতে চান, আমার মনে হয় তার প্রথম কাজ হবে লিডারশিপের বিন্যাসগুলি তৈরি করা। এখন ওনারা এত বোঝেন এবং এত জানেন, এই জন্য হয়তো আমাদেরকে তিরস্কার ছাড়া আমরা কিছুই পাবো না। কিন্তু আমার মত হচ্ছে, আমি দৃঢ়ভাবে বলছি উনি যদি আসতে পারেন তো ভালো, আর যদি আসার আগে নিজের নিরাপত্তার ব্যবস্থা করেন তো আরো ভালো, আর যদি এই মুহূর্তে না আসেন সেটা আরো ভালো আমার মনে হয়। আপনি এই তিনটা ভালোর কথা বলেন, সবই ভালো। আমরা আসলে ভালোটাই চাই, কিন্তু আমি পাশাপাশি আমরা এটুকু বলতে চাই, আমার অনুষ্ঠানে শেষ করে দিচ্ছি, হাতে আমাদের এত সময় নাই। যে কথাটা আমি আসলে বলতেই চাই সেটা হলো যে আমরা আসলে কি দেখছি, একটা এইচএসসি পরীক্ষা নিয়ে কোনো সন্দেহ নাই যে ফ্যামিলিতে একটা পরীক্ষার্থী থাকে, সেই ফ্যামিলির মধ্যে একটা টেনশন কাজ করে। পাবলিক পরীক্ষাকে আমাদের দেশে এভাবেই মূল্যায়ন করা হয়। সেই টেনশনের মধ্যে সরকারের নির্লিপ্ততা অথবা ভুল সিদ্ধান্ত অবশ্যই একটা বড় ধরনের ঝাঁকুনি দিয়েছে। কিন্তু তার প্রতিক্রিয়া দেখাতে যে আমাদের এই শিশুদেরকে আমরা যা করতে দিচ্ছি, আমি যাদেরকে শিশুই বলবো, তাদেরকে আমরা যেটা করতে দিচ্ছি সেটার মাধ্যমে আমি এই শিশুটার মনোজগতে যে পরিবর্তনটা হতে দিচ্ছি, সেটা কি স্বাভাবিক হচ্ছে? একটা সুস্থ সমাজকে এভাবে চলতে পারে? এই প্রশ্নটা থাকবে। প্রিয় দর্শক, আপনার ঘরেও শিশু আছে, আপনার ঘরেও শিক্ষার্থী আছে, সমস্যা হতেই পারে। কিন্তু আপনি একজন শিক্ষামন্ত্রীকে, আমি একজনকে একটা স্টুডেন্টকে বলতে চাই, যেমন হবে যে মিলন এটা করেছি, মানে ভাবখানে এরকম, মিলন তার বাসার কাজের লোক, মিলন এটাকে কি কারণে করে? মানে এই যে আমরা আমাদের শিশুদেরকে একদিন সে বাবাকেও নাম ধরে ডাকবে যে রহমান এটা করেছে, অমুক এটা করেছে। তো এই যে প্রকাশ ভঙ্গিটা, এই সব শিশুদের প্রকাশ ভঙ্গিতে কিন্তু একটা সমাজকে বিচার করা যায়। আমরা আমাদের সমাজকে কোন দিকে নিয়ে যাচ্ছি, এই প্রশ্নটা থাকলো, আপনারা নিজেকে এই প্রশ্নটা করবেন। প্রিয় দর্শক, এখন এ পর্যন্ত। অজয় দা, আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা, আপনি ব্যস্ততার মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। ধন্যবাদ। আগামীতে আবার আমরা বসবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আচ্ছা, আমি কি একটা কথা বলতে পারি? প্লিজ প্লিজ বলেন। এই যে আপনি বলেন। বললেন না বাচ্চাদের জন্য টেনশন, জি। আপনি ঘরে ঘরে দেখেন তার চেয়ে বেশি ব্রাজিল আর আর্জেন্টিনার জন্য টেনশন। কোনটা আসল টেনশন এটা নির্ধারণ করতে বলেন, বুঝছেন? আচ্ছা, এই সোশ্যাল মিডিয়া কিন্তু আপনি
মোটামুটি প্রায় বাতিলের মতোই করলেন, যে এখানে আসলে একটা সোশ্যাল মিডিয়া হচ্ছে এমন একটা মিডিয়া, যে মিডিয়ায় কোনো এডিটর নাই, অন্য কেউ, অন্য দ্বিতীয় কোনো ব্যক্তির এডিটিং হয় না সেখানে। এই সোশ্যাল মিডিয়ার জগতে কিন্তু আমরা ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে একটা কমন একটা জিনিস পড়লাম। ওই দিন দেখলাম একজন লিখতেছে যে আমরা এমন একটা দেশে বাস করি, আমরা হলাম একটা ইন্টারন্যাশনাল কান্ট্রি। এই কারণে এর মধ্যে কিন্তু ভুল ভ্রান্তি আছে, আমি ফানের জন্য বলছি। সেটা বলতেছে যে এদেশের পররাষ্ট্রমন্ত্রী হলো আমেরিকান, এদেশের স্বরাষ্ট্রমন্ত্রী হলো ইন্ডিয়ান, এদেশের প্রাইম মিনিস্টার হলো ব্রিটিশ, আর এদেশের জনগণ হলো আর্জেন্টিনা অথবা ব্রাজিল। কথা সত্য, কথা সত্য। পাকিস্তানের কথা বলে নাই? ও পাকিস্তানের কথা বলেছে, এদেশের বিরোধী দল হলো পাকিস্তান। তো এগুলো সবই বানিয়ে বলা, সবই ফান। হ্যাঁ, কিন্তু এই সমস্ত কথা, এই যে ফান তারা করা করছে পাবলিক, এর পেছনে কিছু না কিছু উপাদান তো আমরাও সরবরাহ করেছি। এক্স্যাক্টলি। হ্যাঁ, এই জিনিসটা মাথায় রাখতে হবে। প্রিয় দর্শক, আমরা দ্বিতীয়বারের মতো শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন।